নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো অনেক দিন ধরেই একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে যারা গ্রেড টুর জন্য ইন্টারভিউ লিস্টে সিলেক্টেড হয়েছিলে কিন্তু শেষ পর্যন্ত হয়তো কোনো কারণে জবটা হয়ে উঠতে পারছে না বা হচ্ছে না, হয়ে ওঠেনি, এবং যারা ইন্টারভিউ লিস্ট পর্যন্ত পৌঁছওনি কিন্তু এক্সামে বসেছিলে। তো এই দু ধরনের ক্যাটাগরি, যারা ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছিলে ডাক পাওনি এবং যারা ইন্টারভিউতে ডাক পাওনি, তাদের জন্য আমার বিশেষ করে আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটার প্রথমে আমি বলবো যে আপসেট হয়ে যাবে না। কোনো একটা পরীক্ষাতে ফেলিওর আসতে পারে, সেটা কিছুটা হয়তো তোমার দোষ আছে, আর বেশিরভাগটাই দোষ আছে তোমার লাকের ওপর। তো যারা পেয়েছে তারা যদি সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় এবং তোমাকেও যদি একই জায়গায় বসিয়ে রাখা হয়, দুজনকে যদি সেম কোশ্চেন জিজ্ঞেস করা হয়, অনেককে দেখা যাবে যে তুমি ওদের থেকে অনেক ভালো পারছো যারা প্যানেলে নাম উঠেছে। আমি কাউকে ছোট করব না, কিন্তু বেসিক্যালি আমি বোঝাতে চাইছি যে আহ, যোগ্যতার মাপকাঠি দিয়ে কিন্তু সব কিছু সাফল্যতা পাওয়া যায় না। অনেকটা লাক বিচার করে, মানে তোমার ভাগ্য যেরকম থাকবে সেরকমভাবে তোমার চেষ্টাও থাকতে হবে। তো ডাব্লিউবিএইচআরবির প্যানেলে ওঠা যে কজন ক্যান্ডিডেট প্যানেলে উঠেছে তাদের প্রত্যেকেরই যোগ্যতা আছে, কিন্তু আবার এমন এমন ক্যান্ডিডেট এই প্যানেল থেকে বাদ গেছে যাদের মানে ইন্টেলিজেন্সি সেটা মানে বিচার করার মতো নয়। তো কেউ যারা পেয়েছে এবং যারা পায়নি কাউকেই ছোট করছি না। আহ, দুজনেরই যোগ্যতা আছে অবশ্যই, তাই ইন্টারভিউ পর্যন্ত দুজনেই পৌঁছতে পেরেছিলে। এবং যারা ইন্টারভিউতে পৌঁছতে পারোনি তাদের জন্যও আজকের এই ভিডিও। তো একটা কথা বলবো যে ইন্টারভিউতে পৌঁছতে পারোনি মানে তোমার কিছু জায়গায় ল্যাক আছে। তো সেই ল্যাকগুলোকে তোমাকে আগে ঠিক করতে হবে, তবেই তুমি কিন্তু ওই ইন্টারভিউ জায়গাটাতে পৌঁছতে পারবে। আর যারা ইন্টারভিউতে পৌঁছেছিলে কিন্তু ফাইনাল প্যানেল পর্যন্ত পৌঁছতে পারোনি, তার মানে বুঝতে হবে তোমাদের প্রিপারেশন ভালো ছিল কিন্তু লাক কখনো কোনো জায়গায় হয়তো সাথ দেয়নি। তো দু ধরনের দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু এই সময় অনেক ফার্স্ট্রেটেড। বেসিক্যালি কারা ফার্স্ট্রেটেড? যারা ইন্টারভিউ দিয়েছিল, শর্টলিস্টেড হয়েছিল কিন্তু প্যানেলে নাম তারা দেখতে পায়নি নিজেদের। এই জায়গাটাতে যে কতটা খারাপ লাগার একটা জায়গা, সেটা যাদের ইন্টারভিউ লিস্টে নাম আছে তারাই হয়তো জানবে, যারা পেয়ে গেছে তাদের জানার বিষয়ও নয়। তো একটা কথা বলবো যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছিল তাদেরকে প্রত্যেককে সাপোর্ট করা উচিত। যাদের প্যানেলে নাম আছে তাদের প্রত্যেককে সাপোর্ট করা উচিত। কেন সাপোর্ট করা উচিত? কারণ তারা প্রত্যেকেই তোমাদের বন্ধু, আমাদের বন্ধু। তো তাদের যদি সাপোর্ট করতেই না পারি, তাহলে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকাটা এক ধরনের ভুল বলা যায়। কারণ সত্যি তো এত বছর নিয়োগ ছিল না, প্রায় 4 বছর 5 বছর, মানে একই রকমভাবে জিনিসটা চলছে 3 বছর ধরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 22 সালের নিয়োগের পর সেটা 23 সালে কমপ্লিট হয়। তো সেই 23, 24, 25 তিনটে সাল কিন্তু কোনো রিক্রুটমেন্টের নোটিশ আমরা পাইনি। লাস্ট রিক্রুটমেন্টের নোটিশ পাওয়া গেল কখন? 25 সালের শেষের দিকে, এবং সেটা নিয়োগ হবে 26 সালে। তাহলে বোঝা যাচ্ছে যে মাঝখানের গ্যাপটা ঠিক কতটা গ্যাপ। আগে কি হতো, প্রতি বছর একটা করে লিস্ট থাকতো, কতজন নেওয়া হবে, সেখানে প্রায় দেখা গেছে যে আগের প্যানেল অবধি জিএনএম এর জন্য 3,500 এবং বিএসসির ক্ষেত্রে একটা হিউজ ক্যান্ডিডেট। তো কেউই বাদ থাকতো না, বিএসসিদের ম্যাক্সিমাম সবাই পেয়ে যেত। আজকে যে জায়গাটায় হাহাকার হচ্ছে পাওয়ার জন্য বিএসসিদের, বেসিক্যালি জিএনএমদের একটা ক্রাইসিস তুলনামূলকভাবে লক্ষ্য করলে থেকেই যেত, কিন্তু বিএসসিদের এই হাহাকারটা কখনো দেখিনি আগে, যেটা এইবার প্রথম দেখলাম। জেনারেলদের ক্ষেত্রেও দেখলাম, এবং তাছাড়া আলাদা কাস্টকেও দেখলাম যে অনেক কাস্টের ক্যান্ডিডেটও কিন্তু পাচ্ছে না। আর জিএনএমদের ক্ষেত্রে তো সেটা বলার কোনো রকম কোনো অপেক্ষাই রাখে না, কারণ জেনারেল তো ছেড়েই দাও, বেসিক্যালি এখন ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি এই কাস্টগুলোরও কিন্তু দিন দিন করে মানে ডাউনের দিকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি বলবো যে কাস্ট দেখে নিজেরা নিজেদেরকে কখনো জাজ করতে যেও না যে আমার এই কাস্ট আছে মানে এই পর্যন্ত কাট অফ গেছে, মানে আমাকে ঠিক 69 কাট অফ গেছে, আমি 72 তুলবো, তাহলে কিন্তু তুমি ফেসেছো। কেন বলছি? তার কারণ কাট অফ দেখে কখনো পড়াশুনো করা মানে ঠিক নয়। আমি বলতে চাইছি কাট অফ দেখে পড়াশুনো করবে না। তুমি তোমার নিজের মতো করে স্ট্র্যাটেজি সাজাও যে আমার এখানে 50টা কোশ্চেন আছে, 50 দুগুণে 100, আমি 50টা কোশ্চেনের 50টাই অ্যাটেম্প করবো, চেষ্টা করবো যে 45টা ঠিক করার। 45টা কোশ্চেন আমি ঠিক করবো, 5টা কোশ্চেন আমার এদিক সেদিক হতে পারে। তার মানে আমার টার্গেট থাকবে 45 ইন্টু 2 90। মানে টার্গেটটা যদি আমি সেখানে করি 90-এ, তাহলে হয়তো দেখা যাবে যে আমি 70 পাচ্ছি। কারণ অনেক সময় অনেক কোশ্চেনের অ্যান্সার হয়তো একই রকম থাকে,
আবার নেগেটিভ মার্কিং হয়ে যায় ভুলবশত। কোনো জায়গায় সিবিটি যারা ফার্স্ট অ্যাটেম্প্ট করছে তাদের অনেক কিছু সমস্যা থেকে যায়, হয়তো কোনো জায়গায় মার্কিং হয় না, অনেক রকম অনেক প্রবলেম থাকে। তাই তুমি যদি 45টা কোশ্চেন ঠিক করার কথা ভাবো তবেই কিন্তু তুমি সেখানে 70 থেকে 72 নাম্বার পাবে। তাই কাট অফকে কেউ অ্যাটেম্প্ট করো না, অ্যাটেম্প্ট করো ওই তোমার নাম্বারটাকে 45 ইন্টু 2 90। তো আরেকটা কথা কি যে এবারে শুধুমাত্র নার্সিং সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে ফার্স্ট কাট অফ মানে ফার্স্ট যে পেয়েছিল সে 91 পয়েন্ট সামথিং ছিল। তার মানে বুঝতেই পারছো যে হতে পারে পরের বছর আরও ওপরে উঠতে পারে, না হলে আরও নিচেও নামতে পারে। সেটা কিভাবে সম্ভব? যদি সিট সংখ্যাটা বাড়ানো যায় তাহলে আমরা দেখব যে যতটা হাই কাট অফ গিয়েছিল সেখান থেকে কাট অফটা একটু হলেও ডাউনে আসতে পারে। কারণ এইবারে 3000 সিট নিয়েছে, সেখানে কাট অফটা 67 পয়েন্ট সামথিং গেছে, জেনারেলদের বলছি। এবার হয়তো দেখা যাবে যে সিট সংখ্যাটা 4000 নিল, তখন দেখা গেল যে 67টা 60তে নেমে এলো বা 61-এ নেমে এলো। এর থেকে বেশি মানে 60-র নিচে নামাটা পসিবল নয়। তো ওই কথাটাই বলছি আর কি, যে ইন্টারভিউতে যারা সিলেক্টেড হওনি তারা ট্রাই করো যে ওই 45টা কোশ্চেন আমাকে অ্যাটেম্প্ট করে আসতে হবে। আর যারা ইন্টারভিউতে মানে ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছিল তারা ভাবো যে তোমাদের লাকটা ঠিক কোন জায়গায় খারাপ, কোন জায়গা থেকে হয়তো তোমাদের কোনোভাবে ইন্টারভিউটা ভালো হয়নি, সেটাও হতে পারে। আবার অনেকে হয়তো এজ কম ছিল, সেভাবে গুছিয়ে হয়তো অ্যান্সার দিয়ে আসতে পারোনি। আবার অনেকে গুছিয়ে অ্যান্সারও দিয়ে আসতে পেরেছিলে, কিন্তু দেখা গেছে যে দুটোর সঙ্গে মার্ক করে নাম্বারটা সেই জায়গায় গিয়ে পৌঁছয়নি। তার মানে কি, জায়গাটা তোমার মধ্যেই আছে, তোমাকেই বের করতে হবে যে তোমার কোন জায়গাটাতে ল্যাক আছে। তোমার ইন্টারভিউ যিনি নিচ্ছেন তাকে বোঝানোতে ল্যাক আছে, নাকি তোমার সিবিটিতে নাম্বারটা আরেকটু বাড়লে তার সাথে ইন্টারভিউর মার্কসটা যোগ করে নিলে তবে জায়গাটা ভালো হবে, নাকি তোমার আরও অন্য কোথাও গ্যাপ আছে, সেটা খুঁজে বার করো। তাহলে এই সব থেকে সরিয়ে আমি যদি দাঁড়াই, আমি ইন্টারভিউ মার্কস পর্যন্ত যাবো কেন? ইন্টারভিউর জন্য আমাকে অপেক্ষা করতে হবে কেন? তার আগেই যেটা দরকার সেটা হচ্ছে সিবিটি। এটাকে ফার্স্ট হাতিয়ার করো, যেখানে তোমাকে 5 নাম্বার দিলেই তোমার মানে মিনিমাম কাট অফ মার্কসটা ক্লিয়ার হয়ে যায়। যে কাট অফটা গেছে সেটা ক্লিয়ার হয়ে যায় থ্রু সিবিটি। তোমাকে ইন্টারভিউর জন্য পড়ে থাকতে যেন না হয়। তাহলে সিবিটিটা আগে ভালো করে রেডি করো, তারপর বাকি বিষয়গুলো আস্তে আস্তে ইন্টারভিউর জন্য প্রিপারেশন পরে হবে। তো এই সিবিটির জন্য তোমরা কি করতে পারো, ফার্স্ট অফ অল তোমাকে একটা, যারা জবে আছো, কোনো একটা জবে আছো, হতে পারে সিএইচও, হতে পারে স্টাফ নার্স, হতে পারে প্রাইভেট হসপিটাল, হতে পারে এনজিও, অনেক রকম অনেক কিছু আছে, হতে পারে। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা কোনো কোচিংয়ের গাইডেন্সে থাকা। যে কোনো একটা কোচিংয়ের গাইডেন্সে তোমাদেরকে থাকতে হবে। সেই কোচিংয়ের গাইডেন্সে থেকে নিয়মিত ক্লাস করে তোমাকে পড়তে হবে। কারণ যারা রেগুলার কিছু করছে, বাইরে চাকরি বাকরি করছে বা কাজ করছে, তাদের দেখা যায় যে পড়াশোনা থেকে ডিটাচমেন্টটা অনেকটা বেশি। আর যত এজ বাড়তে থাকবে তত কিন্তু আস্তে আস্তে মানে পড়াশোনার যে মোটিভটা সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে। তো সেই জায়গাটাকে তাজা করে রাখার জন্য একটা কোচিং তোমরা নিয়ে রাখতে পারো, সিলেবাসটাকে এগিয়ে রাখার জন্য এবং রেগুলারিটি মেনটেন করার জন্য, এইটুকুই জাস্ট। আর যারা কোনো কিছু কাজ করছো না এখন, তারা চাইলে বাড়িতে নিজে নিজেই রুটিন মাফিক, প্ল্যান মাফিক একটা রুটিন তৈরি করে সেই মতো অনুযায়ী পড়াশুনো করতে পারো। তো আরেকটা কথা বলে দিই যে আমি নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি চ্যানেল থেকে, আমাদের এখান থেকে কোচিং দেওয়া হয়। যদি কেউ কোচিং নিতে চাও তো অবশ্যই কোচিং নিতে পারো। আমি WBHRB অর্থাৎ মানে সেন্ট্রালের জন্য এবং স্টেটের জন্য দুটো তরফ থেকে আমি কোচিং স্টার্ট করেছি। নিউ ব্যাচের কোচিং হচ্ছে। প্রিভিয়াস ব্যাচের যারা পেয়েছিল তাদের লিস্টগুলো আমি এখনও সবার সামনে সেন্ড করিনি। তো অবশ্যই চেষ্টা করবো সবাইকে কংগ্রেচুলেশনস জানানোর, পরে এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো যদি নতুনরা কেউ কোচিং নিতে চাও তাহলে তাড়াতাড়ি করে এখনই কোচিংটা নিতে পারো। কারণ পরে নিলে সেই জায়গাটার যে মেকআপগুলো মানে ভিডিওগুলো যেগুলো থাকবে সেই গ্যাপগুলো তোমাকে পরে পূরণ করতে হবে। অনেকেই কোচিং নেয় কিন্তু অনেক দেরি করে ফেলে। তো অবশ্যই তাড়াতাড়ি করে তোমরা কোচিংটা নিতে পারো। ফর গ্রেড 2, এসিক, RRB, এইমস সব কিছুর জন্য কোচিং করানো হয়। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে ধৈর্য, মানে পেশেন্স তোমাদেরকে রাখতে হবে, না হলে কিন্তু বাবু সেই জায়গাতে যাওয়াটাই খুব মুশকিল। তো বেসিক্যালি আমার এই লাইফের ছোট্ট একটা কথা যে আমি আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেইছিলাম যে প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগল আছে, কারো কম কারো বেশি, কারো বা আমার থেকেও আরও অনেক বেশি বেশি মানুষ আরও অনেক রকমভাবে স্ট্রাগল করেছে। তো প্রত্যেকেরই স্ট্রাগল লাইফটা হচ্ছে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্ট্রাগল আছে, আমার একার নয় বা তোমার একার নয়। প্রত্যেকেই অনেক পরিশ্রম করে আজকে কোনো না কোনো জায়গায় পৌঁছেছে, সে সিএইচও হোক, NUHM হোক, যে জায়গাতেই হোক।
আর বুঝতে হবে যে প্রত্যেকেরই একটা নিড আছে, একটা ইকোনমিক্যাল নিড প্রত্যেকেরই আছে, তার সাথে একটা সোশ্যাল নিড আছে সোসাইটিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তো তুমি যেভাবে নিজের লাইফটাকে মেনটেন করতে পারবে সেইভাবেই কিন্তু তোমার নিজেকে তুমি সাকসেসফুল করতে পারবে। তো বেসিক্যালি সিএইচওতে দেখা যায় যে স্যালারি খুব কম, কিন্তু অনেক মানুষ আছে যে সিএইচওটার উপর নির্ভর করে কিন্তু তাদের সংসার চলে। এমন নয় যে সিএইচও প্রফেশনটা খুবই খারাপ। আমি নিজে সিএইচও প্রফেশনটাকে খুবই রেসপেক্ট করি এবং তার সাথে এই সিএইচও প্রফেশনটাকে কিন্তু অনেক ভালোবাসি। বলতে গেলে আমি নার্সিং প্রফেশনটাকে খুব একটা ভালোবাসতাম না, কিন্তু সিএইচও প্রফেশনটাকে ভালোবাসি। কিন্তু খুব কষ্টও লাগে যখন হিউজ পরিমাণ কাজের প্রেশার মাথার মধ্যে থাকে। তো প্রতিটা কাজেরই প্রেশার আছে, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কোনো ডিস্ট্রিক্টে বেশি, কোনো ব্লকে কম। এইভাবেই আর কি মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। নার্সিং সেই ছোটোবেলা থেকেই মানে জিএনএম ফার্স্ট ইয়ার থেকে এটাই শুনছি, মেনে নাও, মানিয়ে নাও, অ্যাডজাস্টমেন্টই হচ্ছে জীবনের আসল পরিচয়, আর পেশেন্স রাখো। তো এই কতগুলো কথা যদি নিজের মাথার মধ্যে ঢোকাতে পারো তাহলে অনেক ভালো হয়। কারণ আমি নিজেই দেখেছি আমার মধ্যে পেশেন্স খুবই কম, আমি খুব বেশি পেশেন্স রাখতে পারি না। তো খুবই ছটপটে একটা মানুষ আমি, খুব বেশি কথাও বলে ফেলি হুটহাট করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার প্যানেলে নাম আসাটা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, কারণ আমার একটু ফ্যামিলি ক্রাইসিস ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব খুশি, কারণ আমার যতজন স্টুডেন্ট আছে সবার নামগুলো প্যানেল, আমার থেকে অ্যাটলিস্ট সবার নামগুলো প্যানেলের ওপরের দিকে আছে। তো সেই জন্য আমি সত্যিই খুব লাকি। আমার ভালো লাগার বিষয় হচ্ছে এইটুকুই, সারা দিনের শেষে আমার ভালো লাগার বিষয় হচ্ছে এইটুকুই, যে ওরা আমার থেকে অনেক উঁচুতে মানে ভালো ভালো ভাবে র্যাঙ্ক করেছে। এটা আমার কাছে অনেক বড় সাকসেস। আর তোমরাও মানে ট্রাই করো, প্রত্যেকেরই হবে। আন্দোলন হচ্ছে খুব ভালো কথা, আমি নিজে সাপোর্ট করি, সবাইকেই সাপোর্ট করি। ভালো লাগবে যে বোনদের হলে, কারণ দেখো নিজেকে শুধুমাত্র হলে হবে না, নিজেকে নিয়ে কখনো চলা যায় না। তোমার মানে শুধুমাত্র তোমার বাড়ি ভালো হলে হবে না, তাহলে তোমার মানে তোমার সোসাইটিটাকেও ভালো হতে হবে। তোমার বাড়ির আশপাশটা ভালো থাকলে তবেই তোমার মনটা ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে। অতএব তুমি নিজে চাকরি পেয়ে গেলে মানে সব কিছু হয়ে গেল সেরকম কিন্তু নয়, সেখানে কিছুই হবে না। প্রত্যেককেই, তুমি যাদের সাথে তোমার ক্লাসমেট, তোমার বোন, সবাই সবাই যদি সবাই মিলে চাকরিটা পায় না, তাহলে সেই আনন্দটা আরও অনেক ভালোভাবে করা যায়। তো আমার কাছে এটুকুই আমার বলার, যে সবাই চাকরি পেলে অ্যাটলিস্ট আমার থেকে খুশি কেউ হবে না, কারণ আমার অনেক কাছের অনেক বন্ধু বান্ধবী আছে যারা টিল নাও কিছুই করে না, কোনো সিএচও পায়নি, এনইউএসএম পায়নি, হসপিটালে কাজ করছে। তো অ্যাটলিস্ট 2022 2023 এই সালগুলোর জন্য আগে কিছু একটা পাওয়া দরকার। 2024-এর জন্য বয়সটা একটু তাদের কারো কারো অনেক বেশি, কারো কারো অনেক কম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা অনেকটা স্টেবল, কারণ তারা রিসেন্ট বার হয়েছে। তো সেই জায়গায় তাদের মানসিক যে শক্তি সেটা কিন্তু এখনো দৃঢ় আছে, ভেঙে যায়নি। কিন্তু 2022-এর ব্যাচ, 2021-এর ব্যাচ, 2020-র ব্যাচ, এই ব্যাচগুলোকে যদি আমি একটু ফ্ল্যাশব্যাক করি না, তো এদেরকে দেখলে মানে খারাপ লাগে বলবো না, কিন্তু এদেরকে দেখলে মনে অনেক শক্তি পাই, যে পেশেন্সটা ঠিক কীরকমভাবে রাখা উচিত। একটা মানুষ যে 10 বছর, 12 বছর, 15 বছর ধরে ট্রাই করে যাচ্ছে, চাকরি হচ্ছে না, তো পেশেন্সটা সেখান থেকে শেখা উচিত। 2022, 23, 24 সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ ভেঙে পড়ো না, সময় সবারই আসবে। আজ হয়তো অন্য কারো এসছে, কাল তোমারও আসবে। তো তার জন্য ট্রাই করো, ভালো কোচিংয়ে নাও, এবং আমার কাছেও কোচিং নিতে পারো চাইলে, পড়ানো হচ্ছে, ক্লাস স্টার্ট হয়েছে। এবং যে কোনো জায়গা থেকেই মানে পড়াশোনাটা রেগুলারিটি রাখতে হবে, না হলে কিন্তু নেক্সট প্যানেলটাতেও কিন্তু নাম নাও আসতে পারে। তো সেই জায়গায় যাতে নেক্সট টাইম আর হা হুতাশ না করতে হয়, সেই জন্য এখন থেকেই প্রিপারেশন নাও। আন্দোলন করছো করো, কিন্তু প্রিপারেশন এখন থেকেই নাও, হয়ে গেলে তো সবারই ভালো হয়, খুবই ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।